রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শনিবার বিকেলে নিরবঘাতক বায়ু দূষণ সমস্যার গভীরতা ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার। সেমিনারে বক্তাগণ বলেন, আমরা যে পেট্রোল আমদানি করি সেটার মধ্যে লেড ফ্রি থাকে। বায়ু দূষণের কিন্তু এক সময় এটা একটা বড় উৎস ছিল, আমরা এখন এটাকে মোটামুটি কন্ট্রোল করেছি। বাংলাদেশে কিন্তু যথেষ্ট আইন আছে, আপনি যে বিষয়ে আইন চান আছে, নীতিমালা আছে, গাইডলাইন আছে, কিন্তু কেউ মানে না। কাজে সময় এসছে এই বিরূপ প্রতিক্রিয়াগুলোকে চিহ্নিত করে সেটার মাধ্যমে জনমত গড়ে তোলা। যেমন আমরা এই যে পিপিএম ইত্যাদি দেখলাম, তাই না, 10 পিপিটি, 10 পিপিএম, 2.5 পিপিএম ইত্যাদি, এটা কিন্তু বুঝাতে হবে। আমরা যে মাস্ক ব্যবহার করি তাতে কিন্তু 2.5 পিপিটিতে কিচ্ছু হবে না, ওটার ভিতর দিয়ে ঢুকবে। আপনি যদি মাস্ক ব্যবহার করে ওই ধূলিকণাকে নিয়ন্ত্রণে আনতে চান তাহলে 2.5 পরিবর্তে 1-এ যেতে হবে, তাই না? স্ট্যান্ডার্ড ফিক্স করতে হবে, নাহলে নাকে আমি পট্টি বেঁধে ঘুরে বেড়ালাম, আমার কোনো উপকার হলো না। এখন ওটা কী করে ক্ষতি করে এটা বলতে আমার সাহস নেই, কিন্তু এটা নাকের ভিতর থেকে ঢুকে পালমোনারি সিস্টেমের মধ্যে দিয়ে কিভাবে ক্ষতি করে সেটা ডাক্তাররা খুব ভালো বোঝেন, বুঝাতে পারবেন, বলতে পারবেন। তো আমি যেটা বলতে চেষ্টা করছি, আমাদের সময় এসছে সঠিক অ্যাডভাইস দেয়া। মাস্ক আমরা ব্যবহার করি না, আপনাকে গ্যারান্টি দিতে পারি আজকে ব্যাংকক শহরে যান, প্রত্যেকটা লোক মাস্ক ব্যবহার করছে। কিছুদিন আগে আমার যাওয়ার কারণ ঘটেছিল, হোটেল থেকে বেরোচ্ছি, দারোয়ান দাঁড় করালো, বস প্লিজ ওয়েট। সে ড্রয়ার থেকে বের করে আমাকে একটা মাস্ক দিল, এবং সেটার মধ্যে আবার একটা খামের মতো আছে, সেটা একটা পাতলা আর একটা যেটা মানে ওই 1 পিপিটি আর পিপিএম, 1 পিপিএম লেভেলের লেয়ার লাগানো। তাদের এমন অভ্যাস হয়ে গেছে, বাসে ওঠেন, যেখানে ওঠেন, দোকানে যান, এভরিবডি ইজ ওয়্যারিং এ মাস্ক। আমাদের এটা কি জাতীয় অভ্যাসে পরিণত হতে পারে না? অবশ্যই পারে। আমরা কেবলমাত্র মানুষের কথা, মানুষের সবচেয়ে ভালো বন্ধু যে গাছ, বায়ু দূষণের ফলে গাছের পাতার উপরে এবং নিচে যে প্রোডাক্টটা পড়ে, এতে গাছের সারক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাহত হয়। ফলে গাছ যে অক্সিজেন আমাদের জন্য ত্যাগ করে এবং আমাদের ত্যাগ করে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এটিও কিন্তু বিঘ্নিত হয়। অন্যদিকে মানুষের বাইরেও এই দেশে প্রচুর প্রাণী বাস করে, এককোষী প্রাণ থেকে শুরু করে অনেক বড় বড় প্রাণী বাস করে। যখন বায়ু দূষিত হয়ে যায় কোনো একটি জনপদে, সবগুলো প্রাণ কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে, এবং সেই ঝুঁকি বাস্তু সংস্থান তন্ত্রে একটি ভারসাম্যহীনতা তৈরি করে। দূষিত বায়ু থেকে সেটেল ডাউন হয়ে ধীরে ধীরে পানি এবং অন্য যা কিছু আছে সবকিছুর উপর একটি বিষাক্ত আবরণ তৈরি হয়, এবং সবকিছু খাদ্য চক্র দিয়ে আবার মানুষের শরীরে প্রবেশ করে। তার মানে একদিকে না, শুধু বায়ু দূষণের কারণে নানাবিধভাবে আমরা আক্রান্ত হই এবং মানে ভোগান্তি শিকার হই। এখন এর থেকে উত্তরণের পথ, বাংলাদেশে যে কয়েকটি আইন এবং বিধিমালা রয়েছে চমৎকার কিন্তু কাগজে কলমে, কিন্তু ঝামেলা হলো কাজীর গরু কেতাবে সবগুলো আছে, গোয়ালে একটা। 2022 সনে সর্বপ্রথম একটি 2022 সালে একটি মানে বিধিমালা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা সংশোধিত হয়ে এটি প্রণয়ন করা হয়েছে। আমরা আজকে যে আলোচনাগুলো, যে সমাধানের পথগুলো এখানে আমরা আলোচনা করেছি, তার সব কিছুই কিন্তু এখানে আছে। তাহলে বুঝছি কারণ আইনের প্রয়োগটা আমাদের। আমি খুব স্পষ্ট বলি কি করা যায়
মানে গরুর গাড়ির চাকা আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ নতুন করে তো সেই আবিষ্কার করার দরকার নাই। সেই চাকাটাকে আমরা ধারণাগতভাবে আমাদের দেশের উপযোগী করে আমরা ব্যবহার করতে পারি। 2000 মানে আজ থেকে 15 বছর আগে পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী এবং দেশ ছিল বায়ু দূষণের দিক থেকে চীন এবং বেইজিং। আপনারা জানেন চীন 2013 সনে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য। 2017-তে মানে 4 বছরের মধ্যে তারা বেইজিং এর পিকিং এর বায়ু দূষণ 75% নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং সেই চীন 2023 সনে তাদের দূষণের 58% নিয়ন্ত্রণ করেছে। আমাদের গড় হায়াত প্রায় 73 বছর। তো গড় হায়াতটা 73 বছর এখন হয়েছে, যেহেতু আমরা এখন চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা সুবিধা এবং আমাদের সচেতনতা নিশ্চয়ই অনেক আমরা বাড়াতে পেরেছি, কিন্তু তারপরেও সেটা বিশ্ব প্রেক্ষাপটে আমরা কোন পজিশনে আছি। আমরা ঢাকা শহরের যে স্বাস্থ্য ঝুঁকি, যে বায়ু ঝুঁকি, এটার জন্য আমাদের এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এবং আমি সেটা প্রথমেই একটু উপস্থাপন করতে চাই যে এই যে আমাদের ঢাকা শহরকে বায়ু দূষণের দিক থেকে পৃথিবীতে 1 নম্বর সিটি বলা হয়। সেটা কিসের ভিত্তিতে বলা হয়? আমাদের এই যে বায়ু মান, এটা কতগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতগুলো বায়ু মান নির্ধারণ করেছে। সেটা হলো 0 থেকে 50 যদি হয় সেটাকে বলে ভালো, 51 থেকে 100 যদি হয় সেটাকে বলে মডারেট, 101 থেকে 150 হলো আনহেলদি, আর 151 থেকে আরো বেশি খারাপ, 201 থেকে 300 পর্যন্ত হইলো খুবই খারাপ, আর 300 প্লাস হইলো ডেঞ্জারাস। তো ঢাকা শহরে বায়ুটা এই যে 1 নম্বরে হয় সারা পৃথিবীর বায়ু মানে, সেটা মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বেশি হয়। এই সময় আমাদের এখানে শুষ্ক মৌসুম হয়, আমাদের এখানে ধুলাবালি উড়ে বেশি, কনস্ট্রাকশন কাজ হয় বেশি, বৃষ্টি খুব একটা হয় না, সেই কারণে আমাদের বায়ু সবচেয়ে বেশি দূষণে থাকে। তো পৃথিবীতে এই 117টা দেশে প্রায় 6000 বড় বড় নগরীর বায়ুমান প্রতিদিন নির্ধারণ করে, বায়ুমানটা কত এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে এবং তারা এটা জানান দিলে আগে দিল্লি, করাচি, দামেস্ক বা সেনেগালের মতো শহরগুলো আগে 1 নম্বর হতো, কিন্তু ইদানিং ঢাকা শহর 1 নম্বর হয়ে গেছে। 2021 সালে বাংলাদেশে দূষণের জন্য 2,35,000-এরও বেশি মৃত্যু হয়েছিল। বাংলাদেশ সহ আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশে 5 বছর বয়সী শিশুদের শ্বাসযন্ত্রের কারণে প্রায় 40% বেশি মৃত্যু হয়েছে। 5 বছরের কম বয়সী 19,000-এর বেশি শিশু মৃত্যুর কারণ হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের স্বল্প মেয়াদী প্রভাব, মানে তৎক্ষণাৎ যে প্রভাবগুলি হতে পারে, যেমন কাশি, শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ যেমন নিউমোনাইটিস, কনজাংটিভাইটিস, অ্যালার্জি, সিওপিডি, হাঁপানি, অ্যাজমা, এই ধরনের রোগগুলো হতে পারে। আর দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে এটা খুব বেশিভাবে ইনভলভ করে, যেমন সিওপিডি, হাঁপানি, ডিপিএলডি, ফুসফুসের ক্যান্সার, এই ধরনের রোগ হয়ে থাকে। তবে শুধুমাত্র যে রেসপিরেটরি বা শ্বাসতন্ত্রের রোগেই কারণ হবে তা কিন্তু নয়, আরও কিছু অর্গানকেও সে খুবই ইফেক্ট করে, যেমন হৃদযন্ত্রের রোগ। বলা হয়ে থাকে যে সবচেয়ে বেশি ইসকেমিক হার্ট ডিজিজ, মানে হচ্ছে হার্ট অ্যাটাক যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি, এই রোগটাই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হয়ে থাকে। সাথে হার্ট ফেলুর, উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের তারতম্য, মৃত্যু, স্নায়বিক অ্যান্ড মানসিক ব্যাধি, নিউরোসাইকেট্রিক ডিসঅর্ডারের মধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস, বিষণ্ণতা। এবং আমরা যারা চিকিৎসক আছি আমরা আসলে এই জিনিসগুলো এখন প্রায়ই পাচ্ছি, যেমন ADHD বলা হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া। এই রোগগুলির জন্য এখন বলা হয় যে বায়ু দূষণ একটি অন্যতম প্রধান কারণ। এছাড়া সেমিনারে বক্তারা ইটভাটা, কনস্ট্রাকশন ডাস্ট, ময়লা আবর্জনা, গাড়ির ধোঁয়া সহ সকল দূষণ নিয়ন্ত্রণে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।